পুলিশ ফাইল। হ্যালো, রায়গঞ্জ পুলিশ স্টেশন। হ্যালো, এবার আমাদের বলুন ঠিক কি হয়েছিল। আজকের এই পর্বে আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো যেটি আক্ষরিক অর্থে খুনের ঘটনা, এবং এতে অবশ্যই একজন খুনি বা অপরাধী আছে। কিন্তু আর 5টা গতানুগতিক অপরাধের মতো এই অপরাধটা নয়। তার কারণ হলো এই ঘটনায় একজন খুনি খুন করেছে ঠিকই, কিন্তু এই ঘটনার নেপথ্যে এমন কিছু মানুষের হাত আছে যারা আইনিগতভাবে সাজা পায়নি ঠিকই, কিন্তু তাদের ভূমিকা এই ঘটনায় অনেক বেশি। যে সমস্ত অপরাধীরা ধরা পড়ে না তারা কিন্তু মারাত্মক হয়। আজকের এই পর্বে সেই রকম মানুষের চরিত্র তুলে ধরবে পুলিশ ফাইলস। রমেশ দা, যতীন দোকান বন্ধ করলে? হ্যাঁ দাদা, খেতে যাবে তো? হ্যাঁ যাবো, হেমন্ত আসুক, ও তো মাল আনতে গেছে। ও আচ্ছা, তাহলে ও আসুক, একসঙ্গে দুজনেই যাওয়া যাবে। আরে যতীন, তোমাকে তো আমাকে একটা সুখবরই দেওয়া হয়নি। সুখবর? কি গো দাদা? আরে আমার মেয়ে দীপা, ওর বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে। ও তাই নাকি? এ তো সত্যি সুখবর। তা কবে, কোথায়, পাত্র কি করে? আরে রসো রসো, একটু দম নাও তো। এক নিঃশ্বাসে এত প্রশ্ন করলে আমি জবাব দেবো কি করে? বেশ বেশ, বলো বলো বলো। পাত্র খুব ভালো, ভালো কাজ করে, আর নিজেদের বাড়ি ঘর। একটা কথা, কোনো নেশা ভাঙ করে না। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো। হ্যাঁ, ওই সামনের মাসে 23 তারিখে বিয়ে। ও বাবা, দিনক্ষণ সব পাকা করে ফেলেছো। হ্যাঁ, ভালো পাত্র তো, ওই জন্য দেরি করতে চাই না। আরে তোমাদের 5 জনের শুভেচ্ছা আর আশীর্বাদ, এই বিয়েটা ভালোভাবে মিটে গেলেই তবে আমি নিশ্চিন্ত। হবে হবে, সব ভালোই ভালোই মিটে যাবে। হ্যাঁ, দেখে নিও। ওই তো রেডি বাবা। হ্যাঁ, যাও তুমি খেয়ে। হ্যাঁ, চলো। হ্যাঁ যতীন, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বাবা, হ্যাঁ ভালো কথা বাবা। ওই মাল আনতে যাওয়ার সময় না অনন্ত যেতুর দোকান থেকে ঘুরে এলাম, বুঝলে। বললো যে গয়নাগুলো সব হয়ে গেছে, বিকেলবেলা গিয়ে নিয়ে আসতে। ঠিক আছে, আমি চলে যাবো তাহলে। না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, বুঝলে। আমি এক ফাঁকে গিয়ে নিয়ে চলে আসবো, বা ভাইকে পাঠিয়ে দেবো। না না, ভাইকে পাঠাতে হবে না, তুই নিজেই যাস। ঠিক আছে, আমি বরং গিয়ে নিয়ে আসবো। বাবা, কালকে আমাকে 500টা টাকা দিও তো। কেন? এত টাকা দিয়ে কি হবে? এত টাকা? 500 টাকার আজকাল কোনো ভ্যালু আছে নাকি? 5 মিনিটেই ফর্সা। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের লোক বসন্ত, সঞ্চয় আমাদের ভরসা। তোমার মতন উলঞ্জনের হাতে পড়লে না সর্বনাশ। অমনি অমনি টাকার বদলে জ্ঞান দেওয়া চালু। টাকাটা দেবে, আমার দরকার আছে। 500 টাকা দিয়ে তুই কি করবি ভাই? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? সত্যি তো, মাত্র তো 500টা টাকা চেয়েছে, দিয়ে দেবে। এ নিয়ে এত প্রশ্নের কি আছে? হঠাৎ এতগুলো টাকা? বাবা, সত্যি তো, আজকালকার দিনে 500 টাকায় কি হয় বলো তো? দুটো ভালো নেল পালিশ কিনতে শেষ হয়ে যায়। ভাই চাইছে দিয়ে দাও না। মায়া, তোমাদের আজকাল দিয়ে কিন্তু। এই চুপ করো তো, ওর হয়ে কিছু বলতে গেলেই কেবল আশকারা আশকারা করো কেন গো? সত্যি পারো বটে তো। তোর বিয়ের জন্য কত খরচা হচ্ছে, আবার সামনে কত খরচা আছে সে জানিস? মেয়ের বাপ হয়েছে, তো পয়সা খরচ করবে না? হ্যাঁ করবো, তবে বাজে খরচ করবো না। আর শোনো, আমি আর হেমন্ত এই মুখের রক্ত তুলে খাচ্ছি বলেই সংসারটা চলছে। তার মানে তুমি আমাকে টাকাটা দেবে না, তাই তো? না, নিজে রোজগার করে 500 কেন 5000 টাকা খরচা করবো। আমি দেখতেও আসবো না, বলতেও যাবো।
দিলে তো ছেলেটার খাওয়াটা নষ্ট করে। ও বাবু, খাওয়া ফেলে যেতে নেই, রাগ করিস না, শোন শোন। কি রে, খুব রাগ করেছিস? আমি টাকা চাইলেই যত দোষ না, কেন আমার টাকার দরকার থাকতে পারে না? টাকা চাইলেই শুধু রোজগার রোজগার বলে খোটা দেবে। ছাড় তো সব বুড়ো বয়সের ভীমরতি। না মা, ভীমরতি নয়, দাদাই আসলে সবসময় বাবাকে এত উস্কায়। আরে ওসব উস্কে টুস্কে কোনো লাভ নেই, আমি আছি না। টাকাটা দিল না, কালকে বন্ধুদের সামনে কতটা বেইজ্জত হবো তুমি জানো? আমি থাকলে ওসব কিচ্ছু হবে না বাবু। তুমি আমি তো আছি সোনা, আমি আছি। তুমি থেকে কি হবে? টাকাটাকে দেবে? আমি দেব। তুমি দেবে? হ্যাঁ আমি দেব। তুমি কোত্থেকে পাবে? সে আমি যেখান থেকেই পাই, তুই টাকাটা পেলেই তো হলো। কখন দেবে? এখনই। এখনই? হ্যাঁ। জিও মা, আমার সুইট মা, আমার লক্ষ্মী ছেলে। মেয়ের বিয়ের কিছুদিন পরেই হেমন্ত ও বসন্তের বাবা অর্থাৎ পরিবারের কর্তা রমেশবাবু মারা যান। তার মারা যাওয়ার পর দোকানের দায়িত্ব গিয়ে পড়ে তার বড় ছেলে হেমন্তের ওপর। হেমন্ত বেশ ভালোভাবেই সংসার আর দোকান চালাতে থাকে। মধ্যবিত্ত সংসারে কোনো সমস্যাই ছিল না। না, একটা সমস্যা ছিল, সবথেকে কঠিন আর মারাত্মক সমস্যা। আর সে হলো হেমন্তের ছোট ভাই আর রমেশবাবুর ছোট ছেলে বসন্ত। রমেশ দা চলে গেছে দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল না হেমন্ত? সময় আর নদীর স্রোত তো কারোর জন্য থেমে থাকে না দুদিন কাকা। খাঁটি কথা বলেছো বাবা, এই বয়সে এসে আরো বেশি করে বুঝতে পারছি। এই তো সেদিন আমি আর রমেশ দা একসাথে দুপুরবেলা খেতে গেলাম, আর আজ আমিও ডাকের অপেক্ষায় আছি। হেমন্ত, ও কথা বলো না তো, তোমার তো শরীর স্বাস্থ্য ভালোই আছে, কি এমন বয়স হয়েছে তোমার? হ্যাঁ, ভগবানের দয়ায় তুমি ঠিকই আছো, তাও এই কথা বলছো কেন? আর শরীর স্বাস্থ্য, রমেশ দাসও শরীর স্বাস্থ্য তো ভালো ছিল, এই তো কেমন হুট করে চলে গেল। যাক ওইসব কথা, তোমাকে একটা কথা বলি বাবা হেমন্ত, এবার একটা বিয়ে করে ঘরে লক্ষ্মী আন। হ্যাঁ, বিয়ে? কি গো মা, ভাই ফেরেনি? হ্যাঁ, অনেকক্ষণ। ও খেয়েছে? হ্যাঁ, বললো শরীরটা খারাপ, ওর ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আবার নেশা ভাঙ করে এসছে? না, তুই কি ওকে সবসময় নেশা ভাঙ করতেই দেখিস হেমন্ত? বয়সের ছেলে, একটু ফুর্তি ফার্তা করবে না? এত রাতে আবার কে এলো? দেখো তো। পুলিশ? দেখি স্যার, আপনি? এটা রমেশ সরকারের বাড়ি। হ্যাঁ স্যার, উনি আমার বাবা হয়, মারা গেছেন স্যার। বসন্ত সরকার এখানে থাকে? হ্যাঁ স্যার, ও আমার ছোট ভাই। ও এখন বাড়িতে আছে? না, নেই। না না, আছে স্যার। ডাকুন ওকে। ও কি করেছে স্যার? ও
ওকে ডাকুন, তারপর জানতে পারবেন। যাচ্ছি স্যার, আমি যাচ্ছি। আমার ছেলে কি করেছে স্যার? ওর মস্তান হয়ে উঠেছে, সামান্য ব্যাপারে রাস্তাঘাটে মাস্তানি করছে, মারামারি করে লোকের নাক মুখ ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আয় বলছি, আয়। ও বসন্ত, এরা কি বলছে? আপনি চুপ করবেন, আমাকে বলতে দিন। এই, তোর নাম কি? বল, তোর নাম কি? বসন্ত সরকার। আর ছেলের পাশে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছিস? বল, নাহলে ডান নাম্বারে। হ্যাঁ স্যার। বাবু নামে একটা ছেলের সঙ্গে ঝামেলা করে তাকে মেরেছিস? বল। হ্যাঁ স্যার। খুব মস্তান হয়ে গেছিস না? ঘুষি মেরে লোকের নাক মুখ ফাটিয়ে দিচ্ছিস। এবার থানায় চল, দেখ দেখ পুলিশের মার কেমন লাগে। দাদা দাদা আমাকে বাঁচা, বিশ্বাস কর আমি কিছু করিনি, আমি বিশ্বাস করতে। চুপ, দেখামি হচ্ছে। স্যার, ও যখন বলছে। আপনি চুপ করুন। ছেলের বেয়াদবির কারণটা যে আপনি, সেটা আমি বেশ বুঝতে পারছি। এক পুরো শাসন ওকে করেন না। স্যার কাইন্ডলি যা বলার আছে থানায় এসে বলবেন। চল দাদা চল বলছি। দাদা দাদা। ছি ছি, বাড়িতে এসে কিনা ছি পরে করবি, শিগগির থানায় যা, ওই বেচারিকে ছাড়িয়ে নিয়ে আয়। বেচারি নামও করছে আর তুমি বেচারি বলছো? চুপ কর, ও কিচ্ছু করেনি, সব মিথ্যে কথা। তুই শিগগির যা। আপনার সঙ্গে তো কথা বলে আমি অবাক হয়ে যাচ্ছি। এমন দাদার এমন ভাই। আপনাদের ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছি আমি। আপনার আর আপনার ভাইয়ের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আসলে স্যার ছোটবেলা থেকেই না ওই মা আর দিদির আদরে আদরে একটা বাঁদর তৈরি হয়েছে, তাই তো? মাকে বলুন শাসন করতে, না হলে ওই কচু গাছ কাটতে কাটতে অনেক রকম অভিযোগ আছে আপনার ভাইয়ের বিরুদ্ধে। গুণধর ছেলে, পাড়ার কতগুলো পকাটি ছেলের সঙ্গে মিশে মদ গাঁজা চরস খাচ্ছে আর আর এদিকে ওদিকে মারামারি করে বেড়াচ্ছে। এরপরে কিন্তু ও একটা বড় কিছু ঘটাবে, তখন কিন্তু আপনাদের আর কিচ্ছু করার থাকবে না। তাই তাই সময় থাকতে সামলান। তাহলে স্যার এবারের মতো সরি, এফআইআর হয়ে গেছে। যে ছেলেটাকে ও মেরেছে তার বাড়ির লোক, তার পাড়ার লোকেরা প্রচন্ড ক্ষেপে রয়েছে। আমার আমার কিচ্ছু করার নেই। তবে স্যার ও লকআপেই থাকবে। কাল কোর্টে চালান করা হবে, কোর্ট থেকে জামিন করাবেন। বাবু দেখুন, পুলিশে চাকরি করলেও আমরাও কিন্তু মানুষ, সবই বুঝি। আপনার বেয়াদব ভাইকে নিয়ে আপনি যে যথেষ্ট চিন্তিত, ব্যতিব্যস্ত, সে সবই বুঝতে পারছি। কিন্তু তবুও আমি বলবো, আপনার ভাইকে শোধরাবার চেষ্টা করুন। দরকার পড়লে কাউন্সেলিং করান। না হলে আমার পুলিশি চোখ বলছে ভবিষ্যতে বড় কিছু একটা ঘটাবে। আমি চেষ্টা করব স্যার। নমস্কার। সত্যি একই ফ্যামিলিতে একজন মানুষ আর একজন অমানুষ। কি দরকার ছিল তোর সব হাঙ্গামার মধ্যে যাওয়ার? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। জবাব দেবার কি আছে? বয়সের ছেলে মাথা গরম হয়ে গেছে, মেরে দিয়ে। বাহ, তোমার যুক্তির তারিফ করতে হয় মা। আদালতে গিয়েই তো তুমি জজ সাহেবের সামনে এটা বলতে পারতে। দেখতে জজ সাহেব কেমন তোমার ছেলে কোলে বসিয়ে মালপোয়া খাওয়াতো। তুই চুপ কর তো। কাটা ঘায়ে আর নুনের ছিটা দিস না। আমার এই প্রিয় ছেলেটাকে মিথ্যে ইচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে একেবারে পাকে ফেলেছে। তারপরে নিরীহ ছেলে, হ্যাঁ, মেরে একজনের মুখ ফাটিয়ে দিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দিল। নিরীহ ছেলে বেশ করেছে, যেমন ওর পেছনে লাগতে গেছে তেমনি উচিত শিক্ষা দিয়েছে। তাই না? ঠিক আছে, এবারে দেখো কোর্ট আর পুলিশ মিলে তোমার ছেলেকে কেমন শিক্ষা দেয়। চুপ কর, অত সহজ নয়। উকিল নেই, ওর জন্য একটা ভালো দেখে উকিল ঠিক করবি, যাতে ওকে বেকসুর খালাস করে নিয়ে আসতে পারে। আচ্ছা মা,
সর্বনাশটা ডেকে এনো না, ভবিষ্যতে কিন্তু আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস? বড় জ্ঞান দিচ্ছিস। এসব কথা বন্ধ করবে, আমার ভীষণ খিদে পেয়েছে। ও মা, আগে বলবি তো সোনা। আমিও না, খিদে মুখটা একেবারে আমসি হয়ে গেছে শুকিয়ে। চল চল, হাত পা ধুয়ে নিবি, চল চল। এই 10 টাকা। মা আমাকে একটু চটকানো দাও না, চকলেট দাও না। এই, 5 টাকা। হেমন্ত, আমাকে 100 শুকনো লঙ্কা দাও। হ্যাঁ, বলছিলাম আজকে এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলে যে? আরে আর বলো না, বাড়িতে ভাইরা এসেছে। হ্যাঁ। ইন্নির জরুরি তলব। তাহলে বলো আজকে রোববার, আর তারপর তোমার ভাইরা এসেছে, হ্যাঁ? জব্বর খাওয়া দাওয়া, হ্যাঁ? হ্যাঁ, তা বলতে পারো। হেমন্ত, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, জানো? বলো না। ওই তোমার ছোট ভাই বসন্ত দিন দিন ও বড় বেপরোয়া হয়ে উঠছে বাবা। ওকে একটু সামলাও। কবে কোন দিন একটা বড় অনর্থ ঘটে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। আমি আর কি বলবো বলো কাকা, তোমরা তো সব কিছু জানো, বলতে লজ্জা করে। বসন্তর এই বদমাইশির জন্য দায়ী হচ্ছে মা আর দিদি। কোনো কাজকর্ম করে না, জলের মতো পয়সা খরচ করছে। তারপর নেশা ভাঙ করে বাড়ি ফেরে। তারপর এখন আমার ওই পুলিশি ঝামেলা, মাঝে মধ্যে আমায় গিয়ে আবার ছাড়িয়ে আনতে হচ্ছে। জানি বাবা, আমি সবই জানি, কিন্তু আমি ভয় পাচ্ছি কেন জানো তো? একটা কথা আছে, কচু কাটতে কাটতে লোক ডাকাত হয়। আমি হাল ছেড়ে দিয়েছি কাকা, ওই যা হওয়ার হবে। হেমন্ত, আজকে আমি আসি বাবা। ওটা কি বলছিল রে দাদা? এই গুরু কি বাবার বন্ধু, সম্মান দিয়ে কথা বল। সম্মান 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 ওসব তুই দে, আমার ওসব আসে না। শোন, সপাচেক টাকা দে। কি লে হালুয়া, বেশ জোরেই তো বললাম কথাটা। 500 টাকা ছাড়। কেন? উফ, দরকার আছে। কিসের দরকার? আরে বাস, তুই তো দেখছি আমাদের স্বর্গীয় বাপের মতো হয়েছিস। হ্যাঁ, টাকা চাইলি কখন কি কেন কবে, অত কথা আর কৈফিয়ত দিতে পারবো না। তাতেই টাকাটা ছাড়। পরশু দিন তো 500 টাকা দিলাম। তো এই দাঁড়া, এই দোকানটা কি তোর একার নাকি? এটা আমাদের বাবার সম্পত্তি, তোর আর আমার সমান সমান ভাগ। ঠিকই বলেছিস, কিন্তু ওই দোকানটা আমি একা চালাই, পরিশ্রম করে সংসারটাও একা চালাই। তো বাড়ির বড় ছেলে হয়েছিস, এটুকু তো তোকে করতেই হবে। হ্যাঁ, কেন রামায়ণে দেখিস নি? রামায়ণে রাম বড় ছেলে হয়ে সব ঝঞ্ঝাট পোহালো, আর ভরত কেমন দেখবে রাজত্ব করে গেল। হ্যাঁ, আদব না হয়ে একটু রক্ত নেওয়ার চেষ্টা। আচ্ছা ভাই, ব্যাস অমনি টাকার বদলে জ্ঞান দেওয়া চালু। চত্ব সব তুই দিবি না, আমি নিজেই। দাঁড়া, সংকেত করিস না, দিচ্ছি। সেই তো দিতেই হলো, যত সমস্ত প্যাকড়া। হ্যাঁ বলুন। তুমিও তো বসে করতে পারতেছি কা? ভাই আসুক তারপর। ওর জন্য ওয়েট করতে হবে না, ওর কি সময়ের কোনো জ্ঞান আছে? তুমি বসে পড়ো, যাও। বাকি ভাতটা নিয়ে আস।
নতুন বউ, তার সামনে ভাইকে সবসময় ছোট করিস কেন? তোমার বন্ধুরা ছোট ছেলেকে ছোট করার কারোর দরকার নেই মা। ও নিজেই নিজেকে ছোট করার জন্য যথেষ্ট। আর তাছাড়া আমাদের বিয়ে হয়ে 4-5 মাস হয়ে গেল। কি আপনি বোকা? ওকে জানে না? ও জানে না যে ছোট ছেলে কি চিজ? নে নে খা। ও ভালো কথা, কাল দোকান যাবার আগে আমাকে 2000 টাকা দিয়ে যাস। 2000 টাকা? কেন? সংসারে লাগবে তাই। কি আশ্চর্য, আমি তো সেটাই জিজ্ঞেস করছি। এই মাসে সমস্ত পয়সা তোমাকে দিয়ে দিয়েছি। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের 2য় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর 2য় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। না না, ওইসব লাগবে না। আর শোনো, এই সাবান 1 প্যাকেট, শ্যাম্পু 1 প্যাকেট, নারকেল তেল এই মাসে লাগবে না। হ্যাঁ, ওই ক্রিম 1 প্যাকেট। আর শোন, তুই না কালকে দোকানে এসে ফাইনাল লিস্টটা নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি এখন রাখছি। শোনো, তোমার সাথে আমার একটা কথা ছিল। বল। না মানে, আরে বাবা, সংকোচ করছো কেন? বলো না কি বলতে। কথাটা তোমার ভাই বসন্তকে নিয়ে। ও আবার কি করলো? না না, কিছু করেনি। তবে দেখো, এভাবে আর কতদিন চলবে? ওরও তো একটা ভবিষ্যৎ আছে। আমি কি করবো বলো? বিয়ের পর থেকেই তো তুমি দেখছো। ওকে তো শোধরানোর আমি কম চেষ্টা করিনি, কিন্তু মা দিদির আশকারা পেয়ে পেয়ে আজকে। আমি একবার চেষ্টা করে দেখি। তুমি চেষ্টা করবে বাদলটাকে বোঝানোর জন্য? যা, ওভাবে বলো না। তাছাড়া অল্প বয়স, আর ছোট থেকে আদরে মানুষ হতে হতে একটু বিগড়ে গেছে। ওর সঙ্গে বন্ধুর মতো মিশে ওকে একটু বোঝালে দেখবে ও ঠিক বুঝবে। তুমি হাসছো? হাসছি তোমার কথায়। তুমি বসন্তকে চেনো না? আরে বাবা, একটা কুকুরের ল্যাজকে চেষ্টা করলেও তুমি সোজা করতে পারবে, কিন্তু বসন্তকে জিন্দেগিতে সোজা পথে আনতে পারবে না। চেষ্টা করে দেখতে দোষ কোথায়? আমি আর বাবা তো কম চেষ্টা করিনি। কোনো লাভ হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে ওর? দিনে দিনে আরো অসভ্যতামি বেড়েছে। তবু কি দরকার? হ্যাঁ, দেখছো তো ও এরকম ছন্ন ছাড়া, তারপরে পয়সা জলের মতো খরচ করছে। কাজকর্মের কোনো চেষ্টা নেই ওর, কাজ খোঁজারও কোনো চেষ্টা নেই। তাছাড়া কাজ খোঁজার চেষ্টা করা কি দরকার বলো তো? আমাদের নিজেদের দোকান আছে, সেটাই চালাতে পারে ভালো করে, তাতে করে আমাদের একটু সুরা হয়। তা না, দিন রাত্রির কোনো পকাটে ছেলেদের সঙ্গে মিশে মিশে মদ গাঁজা খাচ্ছে, জেলে যাচ্ছে, হাঙ্গামা করছে, আর আমাকে থানাতে গিয়ে শাড়ি আনতে হচ্ছে। আর দিদি আর মা সব বেয়াদবিগুলো ঠেকে রাখছে। হ্যাঁ, তা ঠিক। আসলে বিয়ের পর থেকে এসেই আমি দেখছি যে ও কিভাবে টাকা পয়সা নয়ছাড় করছে, তোমার পরিশ্রমের টাকাগুলো। দেখো, দরকারের টাকা লাগলে নিক, সেটা ঠিক আছে, কিন্তু এভাবে যদি টাকা পয়সা নষ্ট করে তাহলে আমাদের সকলেই তো ক্ষতি, বলো? চেষ্টা করি। তুমি দেখো না, একবার তুমি ভেবে দেখো, ও যদি আমার নিজের ভাই হতো তাহলে কি আমি এভাবে চুপ করে বসে থাকতাম? দেখো, চেষ্টা করে মনে হয় না কোনো লাভ হবে। আমি শিওর ছিল মা দিদিকে তুমি খারাপ হয়েছে। সে হই হবো, কিন্তু একবার ওকে বোঝাবার চেষ্টা আমি করবো। দেখো বৌদি,
আমাকে না বেশি জ্ঞান দিও না। ঘরের বউয়ের মতো থাকো। রাগ করো না ভাই, দেখো সম্পর্কে তুমি আমার দেওর হলেও তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই, বলো আমি তো তোমার ভালোই চাইবো। থাক, কে কত আমার ভালো চাই আমার সব জানা আছে। হ্যাঁ শোনো ভাই, রাগ করো না, একটু মাথাটা ঠান্ডা করে আমার কথা শোনো বৌদি, তুমি যাবে এখান থেকে? তুমি থাকলেই বরং আমার মাথাটা বেশি গরম হয়। হ্যাঁ, আমাকে জ্ঞানটা না দিয়ে তবে কাজটা করো, গিয়ে যাও। কি হলোটা কি? যাও। আমার ভাইয়ের দায়িত্ব নিতে তোমাকে কে বলেছে বৌদি? তার জন্য তো আমরা আছি। কিছু মনে করো না ঠাকুরজি, তোমরা যদি সত্যিই থাকতে তাহলে আজ ভাইয়ের এই দশা হতো না। এই শোন, শুনলি তো দীপা, শুনলি তো? আমি তোকে বলেছিলাম না? আমায় বিশ্বাস করো ঠাকুরজি, আমি ওকে দেওরের থেকেও বেশি নিজের ভাইয়ের চোখে দেখি। এখনো সময় আছে, আমরা সবাই মিলে ওকে বোঝালে ও নিজেকে শুধরাতে পারবে। এই থামো তো, কি শুধরাবে? হ্যাঁ, আমার ভাই কি ক্রিমিনাল নাকি? ও, তোমার ভাইয়ের কীর্তিকলাপের কথা তুমি কিছুই জানো না? হ্যাঁ, দিন রাত নেশা ভাঙ করছে, পাড়ায় হাঙ্গামা করে থানায় যাচ্ছে। এই থামো তো, বেশ করেছে। আজকালকার কোন ছেলেটা নেশা করছে না শুনি? ও তো ঠিকই বলছে, সবাই তো তোমার বরের মতো রামচন্দ্র নয় যে বউয়ের আঁচলের তলায় বসে ইয়ে করবে। আপনারা থানায় যাচ্ছে তো কি? আমার ভাইয়ের উপর হিংসা করে সবাই যদি থানায় গিয়ে ওর নামে মিথ্যে নালিশ করে, তাহলে ও বেচারা এবার কি করবে? 70 ঘরে বাইরে আমার বসন্তের 70। না মা, কিছু মনে করো না, বরং ওর এই আচরণকে প্রশ্রয় দিয়ে তোমরাই ওর শত্রুতা করছো। কি বললে? শুনলি তো দীপা? বৌদি, তুমি কিন্তু তোমার সীমা ছাড়াচ্ছ। না ঠাকুরজি, আমি আমার সীমা ছাড়াচ্ছি না, বরঞ্চ বসন্ত ওর এই আচরণ করে সীমাহীনভাবে টাকা খরচ করে ও নিজের সীমা ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে। বুঝেছি, বুঝলে মা? আসলে দুই ভাইয়ের মধ্যে হিংসা ছড়িয়ে নিজের আখিটা গোছাতে চাইছে। ছি 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 ঠাকুরজি, তুমি আমাকে এই কথা বলতে পারলে? ছি! আজ আসুক দাদা, আমি কথা বলবো। বলে কোনো লাভ নেই, যেমন দেবা তেমনি দেবে। বৌদির বোঝানোতেও যে দেওরের এতটুকু বুথ ফেরেনি সেটা স্পষ্ট, বরং উল্টে শিখাকে তার শাশুড়ি এবং ননদের কাছ থেকে কথা শুনতে হয়। বসন্ত তার নিজের পথে চলতে থাকে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে তার সমস্ত অপরাধের ওপর তার মা এবং দিদির ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা। এদিকে দাদার সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত মারাত্মক ঝামেলা হয় বসন্তর, যার জল গড়ায় অনেক দূর। টাকা দিবি কিনা বল? একটা টাকাও তোকে আর দেবো না। কেন দিবি না? এটা আমার বাবার দোকান, এই ইনকামের উপর আমারও অধিকার আছে। না নেই, থাকতো যদি তুই আমার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে দোকানটা চালাতিস। আচ্ছা, তাহলে তুই টাকাটা দিবি না, তাই তো? এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না বসন্ত, আমার মহাজনকে টাকা দিতে হবে, দোকানের মাল তুলতে হবে। তো নিকুচি করেছে দোকানের মাল তোলার। তুই আমাকে টাকাটা দিবি না, তাই তো? দিবি না, আমি তাহলে নিজেই নিয়ে নিচ্ছি। চল। দাঁড়া, সরে যা দাদা। একদম যাবি না, বেরো বলছি এখান থেকে। সরে যা দাদা। তোর বড্ড বার বেড়েছে না, বেরো তো এখান থেকে। দাদা, কাজটা কি তুই ভালো করলি? শোন, এসব ছেদ হুমকি না তোর থেকে গিয়ে দিবি, বুঝলি? আমি ভালো কথা বলছি, এখানে চলে যাই। বেরো বলছি। মানুষ না। এই দাঁড়া হেমন্ত, তুই একবার বল, তারপর দেখ ওর কি ব্যবস্থা করি। দেখ না, ছেড়ে দাও, তোকে তো আমি বলছি তুই বাড়ি যা, বাড়ি যা। কাজটা ভালো করলি না দাদা, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে, এই বলে দিলাম। চল হাট। তুমি এর একটা বিহিত করবে মা, না হলে কিন্তু আমি অন্য। নিশ্চয়ই করবো বাবা, নিশ্চয়ই করবো। তুই একটু শান্ত হ, আসুক আজকে বাড়িতে,
আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়ো। মানুষ হতো তাহলে আমি কবেই নিজের দোকান ভাগ করে নিতাম, কিন্তু আমি জানি, আমি বুঝি তোমার ভয়টা কোথায়, কিন্তু তুমি কি করবে বলো? তুমি ঠিক, তোমার ভাইকে শোধরানো শিবের বাবারও অসাধ্য। তার চেয়ে দোকান ভাগাভাগি হয়ে যাক, ও নিজের ভাগেরটা নিয়ে যা খুশি তাই করুক। তোমার কাছে তো আর টাকা পয়সার জন্য রোজ রোজ জ্বালাতে আসবে না। আর তাছাড়া আমাদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আমরা তো এখন আর 2 জন নই, 3 জন হতে চলেছি। তার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যাক, হয়তো এটাই ভালো হলো। না, ভালো হলো না। দোকান ভাগ করে দিয়ে যে অশান্তি মিটে যাবে বলে ভেবেছিল হেমন্ত আর শিখা, সেই দোকান ভাগ করে অশান্তি তো মিটলই না, বরং উল্টে আরো বেড়ে গেল। কারণ বসন্ত তার নিজের ভাগের দোকান কোনোদিনই খুলতো না। বরাবর সে তার পুরনো অভ্যেসের মতো তার দাদার কাছে গিয়ে টাকা পয়সা ধার চাইত। ইতিমধ্যে হেমন্ত আর শিখার একটি সন্তান হয়, ফলত তারা হিসেবেও হয়ে ওঠে। শুধু তাই নয়, বসন্তর ভালোর জন্য তারা কঠোর হতে চেয়েছিল। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ 5। এই বললাম তো দেবো না, আর কেনই বা তোকে টাকা দেবো? হ্যাঁ, মা তো দোকান ভাগ করে দিয়েছিল, তারপরও তুই কেন আমাকে টাকা চাইছিস? ফালতু কথা বন্ধ কর, টাকা দিবি কিনা বল। সাদা বাংলায় বলছি, বুঝতে পারছিস না? দেবো না, দেবো না, দেবো না। দিবি না? না দিবি না? না আচ্ছা ঠিক আছে, তবে দেখ দেখ আমি কি করি। দাদা, একটা অপদার্থ জানোয়ার ছেলে আমার জীবনটা একেবারে নরক করে তুলেছে। কেন কেন ওকে টাকা দেবো তুমি বলতে পারো? তুমি তো দোকান ভাগ করে দিয়েছো। ছোট ভাই দুটো টাকা চেয়েছে, তার জন্যে। আর কত টাকা দেবে তুমি? দোষ থাকতে থাকতে তুমি তোর সাড়ে সর্বনাশ করে ছেড়েছো, দোকান ভাগ করে দিয়েছো, তারপরেও তোর খরচ আমাকে চালাতে হচ্ছে। দেখো মা, দেখো খাওয়া পড়ার খোটা দিচ্ছে। খাওয়া পড়ার খোটা আমি দিচ্ছি না, আমি বাস্তবটা বলছি। দোকান ভাগ হয়ে যাওয়ার পর আমারও তো আয় কমে গেছে। সত্যিই তো, আমাদের সংসার বড় হয়েছে, আমাদের সন্তান আছে, তার ভবিষ্যৎটা তো আমাদেরই দেখতে হবে। চুপ! আর একটা কথা বলবে না তুমি। বসন্ত, তোর বৌদি হয় গুরুজন। আরে রাখ গুরুজন, কেমন গুরুজন আমার সব জানা আছে। বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকেই যত সমস্যা। বসন্ত, চেঁচাস না, একদম চেঁচাস না, তো বউ 1 নম্বরে ফুটনিবাজ। হেমন্ত, চুপ করো, তোমার আস্থা নাই। ও এত বার বেড়েছে, যদি তুই আমার গায়ে হাত তুলি দাদা, বেশ করেছি। দরকার হলে আবার তো কি ভেবেছিস তুই? আর কি ভেবেছিস আমি চুপ করে থাকি, কিছু বলি না বলে যা খুলি তাই বলে যাবি? মন খুলে শুনে রাখ বসন্ত, শিখার নামে যদি আর একটা বাজে কথা বলেছো, তোমার চাপকে সিধে করে দেবো। জানোয়ার ছেলে কথা কানে। আর তোমাকেও বলছি মা, তুমি ওকে সামলাও, নইলে কিন্তু অনর্থ হয়ে যায় বলে দিলাম। চলে এসো শিখা। বসন্ত, শোন শোন বসন্ত। আরে প্রতিদিনই ওই পল্টু ওর দাদার দোকানে যেত, যে টাকা পয়সা নেওয়া, গালিগালাজ করা। এরপরে ওর মা ওই দোকানটাকে দুটো ভাগ করে দেয়। একটা দোকান দেয় জয়ন্তকে, একটা ওর ভাইকে দেয়। জয়ন্ত দোকান চালাতো, ধীরে ধীরে ও ডেভেলপ করছিল, কিন্তু ওর ভাই কিন্তু একদিনের জন্য দোকান খুলেনি, কিন্তু যোগানটা নেওয়ার জন্য দাদার বাড়িতে ঠিক চলে যেত।
সকালে আবার ঝামেলা করছিস? চুপ শালা, যা জানতে চাইছি যা জবাব দে। ভাই সাত সকালে সব কি করছে? কিছুই হয়নি, কিছুই হয়নি বৌদি, তবে এবার হবে। কাল সকাল আমার মাথা গরম করাস না বসন্ত। চুপ শালা। ভাই দাদার সঙ্গে কেউ এভাবে কথা বলে? তুই চুপ কর, যত নষ্ট করা তো তুই। বসন্ত আপনি আপনার দেওরের মোবাইল নাম্বারটা একটু বলুন তো। এই খুনটা বসন্ত করেছিল ঠিকই, কিন্তু আজকের এই ঘটনাটি দেখে আপনাদের কি মনে হয়? এই খুনের নেপথ্যে আসল দায়ী কে বা কারা? পারিবারিক শিক্ষা বা সঠিক শিক্ষা কখনোই দুর্বিনীত সন্তানকে প্রশ্রয় দেওয়ার কথা বলে না, বরং আপনার সন্তান যদি অন্যায় করে থাকে তাহলে তাকে উপযুক্ত শাসন করা দরকার। অন্যথা কি হতে পারে? আজকের এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। 22/12/2012 সালে বেলা 9:30-10টার নাগাদ হট করে পল্টু কোথার থেকে বেরিয়ে আসে, ছোটো ভাই বেরিয়ে আসে, বাড়িতেই ছিল, বেরিয়ে এসে ধাক্কা দিয়ে কানের পাশে গুলি করে। কমিটমেন্ট হয়, চার্জশিট হয়, কমিটমেন্ট হয়, কাস্টডি ট্রায়াল করা হয়, ট্রায়াল করে এই কেসের যাবজ্জীবন জেল হয়ে গিয়েছে। বসন্তের মোবাইল টাওয়ার লোকেট করে পুলিশ বসন্তকে অ্যারেস্ট করেছে। রায়গঞ্জ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও দিয়েছে। এদিকে শিখা দোকান চালিয়ে তার শিশু সন্তানকে মানুষ করছে। আমাদের পুলিশ ফাইলসের তরফ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের সন্তানকে শিক্ষা দেওয়ার পাশাপাশি সৌজন্যবোধ আর ন্যায় অন্যায় বোধেরও শিক্ষা দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।